স্বাগত ডিবিসি সংবাদ। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায়চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। নেপাল চীন সীমান্তে ৭.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর ধাক্কা লেগেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের তথ্য মতে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টায় এই ভূমিকম্প আঘাত হানে। এছাড়া ভলকানো ডিসকভারি জানায় ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল নেপালের লবুচে থেকে প্রায় ৯১ কিলোমিটার দূরে চীনের তিব্বতে। এই কম্পন ছড়িয়ে পড়ে বাংলাদেশ, ভারত ও ভুটান পর্যন্ত। রাত ১০টায় চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরই মধ্যে তাকে বহনের জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছেছে। মেডিকেল বোর্ডের ৬ জন চিকিৎসক সফরসঙ্গী হচ্ছেন। বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের কাছে পরিচিত আপসহীন নেত্রী হিসেবে অবশেষে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন। ২০১৮ সালে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দী হন এ নেত্রী। তারপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি হওয়া থেকে শুরু হয় তার চিকিৎসা। দফায় দফায় চিকিৎসা চলতে থাকে বিএনপির এই শীর্ষ নেতার। সাথে চলে সরকারের কাছে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি প্রার্থনা। অন্তত ৬ বার পরিবারের সেই আবেদন নাকচ করেছে আওয়ামী লীগ সরকার। সিসিইউ এবং আইসিইউতে বেগম খালেদা জিয়ার জীবন সংশয় দেখা দিয়েছে অনেকবার। তবুও তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি শেখ হাসিনা। অবশেষে অন্তর্বর্তী সরকার তাকে সকল মামলা থেকে মুক্ত করে দিয়েছেন বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ। ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। এর মধ্যে লিভার, কিডনি ও হৃদরোগকে বেগম জিয়ার জন্য সবচেয়ে ঝুঁকির কারণ মনে করেছেন তার চিকিৎসকরা। সবকিছু ঠিকঠাক থাকলে আজ রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকা ছেড়ে যাবেন। সাথে যাচ্ছেন তার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শামিলা রহমান, মেডিকেল বোর্ডের ৬ সদস্য, এছাড়াও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিত আউয়াল ও খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার সহ ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা কর্মচারী। লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে, ওখানে ওনাকে ভর্তি করা হবে। উনি এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন। চিকিৎসকদের ওখানে ওনাকে পরীক্ষা নিরীক্ষা করবেন। তার পরবর্তীতে ওনাদের পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। খালেদা জিয়ার এই চিকিৎসা ভ্রমণের বাইরে আরও একটি অসামান্য দৃশ্য দেখার জন্য উন্মুখ হয়ে আছে দেশ আর তার দল। লন্ডনে নেমেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা হবে মা বেগম খালেদা জিয়ার। তার সঙ্গে দীর্ঘদিন পর তার দেখা হবে, প্রায় ১.৫ যুগ পরে। সেই মা যখন তার সন্তান দেখবেন, স্পর্শ করবেন, সেটা আমার কাছে অভূতপূর্ব বলে মনে হয়। আগামী দিনগুলোতে গণতন্ত্রের উত্তরণের যে নির্বাচন বা অন্যান্য প্রসঙ্গ, পরিবর্তন, সেই বিষয়গুলো হয়তো আলোচনা হতে পারে। তবে সর্বাগ্রে সবার প্রথম চিকিৎসাটাই মুখ্য থাকবে। যুক্তরাজ্যে পৌঁছানোর পর সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। সেখানে কিছুদিন চিকিৎসা নেয়ার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে খালেদা জিয়ার চিকিৎসা নেয়ার কথা রয়েছে। ৭৯ বছর বয়সী এই নেত্রী সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও রাজনীতির হাল ধরবেন সেই আশায় এখন বিএনপির সমর্থক, তার দল ও পরিবার। আর তাই তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলকে ঐক্যবদ্ধভাবে পরিচালনার তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতরাতে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন তারেক রহমান। বৈঠক শেষ হয়ে বের হয়ে একথা জানান স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দলীয় সূত্রে জানা যায় বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা সফরকে সামনে রেখে ওই বৈঠক ডাকা হয়। রাত ৮টা ৪০ বৈঠক শুরু হয়ে চলে রাত ১০টা ৪০ পর্যন্ত। বৈঠকে দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেন। সকলের কাছে উদ্বোধনের বার্তা হলো সকলে ঐক্যবদ্ধভাবে দলটা সঠিকভাবে পরিচালনা করা।
সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে আসা অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেলে সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। নির্দেশ অনুযায়ী আগামী সপ্তাহে ওই বিচারপতিদের বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এর আগে গত ডিসেম্বরে অনিয়মের অভিযোগে উচ্চ আদালতের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তবে বিচারপতিদের পরিচয়ের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তদন্ত শেষ হওয়া বিচারপতিদের প্রতিবেদন সহ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ বাস্তবায়ন করবেন। কারসাজির জন্য পুঁজিবাজারে প্রথমবারের মতো গত 4 মাসে 619 কোটি টাকা জরিমানা করেছে বিএসইসি। তবে বিরাট অঙ্কের অর্থ জরিমানা করা হলেও আদায় করা হয়েছে মাত্র 3 কোটি টাকা। বিএসইসি বলছে জরিমানার অর্থ আদায় চলমান প্রক্রিয়া। বিগত সরকারের সময় ঘটে যাওয়া অনিয়ম ও কারসাজিগুলোর সুরাহা করে বর্তমান কমিশন এই জরিমানা করেছে। তবে সুশাসনের জন্য নেওয়া এসব পদক্ষেপের প্রভাব দেখা যায়নি ধুঁকতে থাকা পুঁজিবাজারে। গত বছর পুঁজিবাজারের বহুল আলোচিত ঘটনা ছিল শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা। তেমনি আরও একটি আলোচিত ঘটনা ছিল বেক্সিমকোর শেয়ার কারসাজির জন্য 4 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে সোয়া 400 কোটি টাকার বেশি জরিমানা। বিগত সরকারের সময় বিভিন্ন অনিয়মের ঘটনাগুলোর তদন্ত হলেও সেসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। তবে সরকার পতনের পর নতুন কমিশন দায়িত্ব নিয়ে এসব ঘটনার তদন্ত করে, যার ভিত্তিতে গত 4 মাসে জরিমানা করা হয় 600 কোটি টাকার বেশি। ম্যাক্সিমাম মার্কেট ম্যানিপুলেশন, প্রাইস ম্যানিপুলেশন অ্যাজ ওয়েল অ্যাজ অন্যান্য নন কমপ্লায়েন্সও ছিল। প্রাইস ম্যানিপুলেশনে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে আপনার ইন্ডিভিজুয়াল ইনভেস্টর অ্যাজ ওয়েল অ্যাজ ইনস্টিটিউশনাল ইনভেস্টর এবং মার্কেট ইন্টারমিডিয়েরি যারা আছে তাদের ইনভলভমেন্ট থাকে। তবে এসব জরিমানার ঘটনায় পুঁজিবাজারের অবস্থার উন্নতি হয়নি বলছেন বিনিয়োগকারীরা। সরকার চেঞ্জ হওয়ার পরে জনগণের প্রত্যাশা ছিল শেয়ার মার্কেটটা ভালো হবে, আসলে কিছুই না। এখন শেয়ার মার্কেটের আরো দুরবস্থা। যাকে জেল এই জরিমানা ধরবে তাকে 1 সপ্তাহ বা 15 দিন বা 20 দিনের ভিতর টাকা না হলে তাহলে তাকে জেলে যেতে হবে। এইরকম একটা কড়া আইন যদি করে তাহলে ঠিকই দেখবেন এই মার্কেট নিয়ে কেউ আর এইগুলো করবে না। ফেসবুক আর ইউটিউবেতে শুধু নেতিবাচক কথাগুলো বলতে, কারণ তারা শেয়ার বিক্রি করে এক সাইডে যে বসে রয়েছে, তারা ভবিষ্যতে শেয়ার দাম আরও কমলে তারা কিনবে, আর আমাদের যখন পুঁজি আসার আগে তারা বিক্রি করে চলে যাবে আবার এইসব নিয়োগ করে। বিশ্লেষকরা বলছেন জরিমানার ঘটনায় একটি পক্ষ বিনিয়োগ বন্ধ রেখেছে, অন্যদিকে রাজনৈতিক অনিশ্চিত পরিস্থিতিতে নতুন করে বিনিয়োগ নিয়ে আসছে না কেউ। আবার ধুঁকতে থাকা বিনিয়োগকারীরাও আছেন বিনিয়োগের অর্থ তুলে নেয়ার চেষ্টায়, তাই সুফল নেই বাজারে। তো কারসাজিগুলো যখন আপনি ধরছেন, অনেকের অ্যাকাউন্ট ফ্রিজ হচ্ছে, তার রিলেটেড পার্টি অনেকে চলে গেছে, বা যারা আগে অর্থায়ন করত ব্যবসায়িক শ্রেণী, আগের সরকারের যারা বড় ব্যবসায়িক শ্রেণী, তারাও হাত পা গুটিয়ে নিয়েছে। তাহলে একদিকে ডিমান্ড সাইডটা টোটালি অফ আছে, অন্যদিকে এইসবের ভীতির কারণে সাপ্লাই সাইডটা বিক্রির জন্য সবাই অস্থির হয়ে আছে। নতুন সরকার আসার পর অনেকে বাজার নিয়ে আশান্বিত হলেও এমন বেহাল অবস্থার সহসা পরিবর্তনের আশা করছেন না বিনিয়োগকারী বা বাজার বিশ্লেষকরা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। টানা 1 দশক দায়িত্ব পালনের পর চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সরে দাঁড়াবেন দলীয় প্রধানের পদ থেকেও। তবে দলের নতুন নেতৃত্ব নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তিনি। অটোয়ায় সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, আগামী নির্বাচনে সত্যিকারের পছন্দের কাউকে চায় তার দেশ। দীর্ঘদিন ধরে চাপের মুখে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিতর্কিত বিভিন্ন নীতির কারণে জনপ্রিয়তা তলানিতে ঠেকেছিল। কানাডার উপর নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় চাপ আরও বাড়ে। আসন্ন নির্বাচন নিয়ে জরিপে ক্ষমতাসীন লিবারেল পার্টির ভরাডুবির আভাস পাওয়া যায়। এমনই এক পরিস্থিতিতে দিলেন পদত্যাগের ঘোষণা। রাজধানী অটোয়ায় সংবাদ সম্মেলনে জানালেন, দল নতুন নেতা নির্বাচন করার পর ইস্তফা দেবেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পদ থেকে। I intend to resign as party leader, as prime minister, after the party selects its next leader. পরিবারের সাথে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেন তিনি। পরবর্তী নির্বাচনের মাধ্যমে কানাডা একজন সত্যিকারের প্রধানমন্ত্রী বেছে নেবেন। গেল বছরের ডিসেম্বর থেকে ট্রুডোকে দলীয় নেতৃত্ব ছাড়তে জোরালো দাবি জানায় লিবারেল পার্টির আইন প্রণেতারা। অর্থমন্ত্রী ডমিনিক লেব্লাঙ্ককে অন্তর্বর্তীকালীন নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলেও গুঞ্জন উঠেছে।
অক্টোবরে কানাডার নির্বাচন, কনজারভেটিভ পার্টির কাছে লিবারেলদের ভরাডুবির পূর্বাভাস দিচ্ছে বিভিন্ন জনমত জরিপ। এমন পরিস্থিতিতে ট্রুডোর পদত্যাগ লিবারেল পার্টিকে নেতৃত্বশূন্য করতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। ঘরোয়া ফুটবলে আজ আবারও আবাহনী মোহামেডান ঐতিহ্যের লড়াই। ফেডারেশন কাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 2:30টায়। মৌসুমে এটি দুই দলের দ্বিতীয় দেখা। পেশাদার লিগের ম্যাচে নিজেদের প্রথম দেখায় বিদেশি বিহীন আবাহনীকে 1-0 গোলে হারায় মোহামেডান। তাই ফেডারেশন কাপে চিরপ্রতিদ্বন্দ্বীকে হারাতে চাইবে আবাহনী। ফেডারেশন কাপের বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে 3-0 গোলে হারিয়েছে ঢাকা আবাহনী। এই ম্যাচেও টানা জয় তুলে নিতে চাইবে মারুফুল হকের দল। আকাশে নীলদের থেকে এক ম্যাচ বেশি খেলে সমান 3 পয়েন্ট ঢাকা মোহামেডানের। নিজেদের প্রথম ম্যাচে রহমতগঞ্জের কাছে হারলেও পরের ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে 6-0 গোলে হারায় তারা। এই ম্যাচে জয় পেলে দুই দলেরই কোয়ালিফায়ার্সে খেলার সম্ভাবনা টিকে থাকবে। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।